গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম কালপা। এখন বাজে 5:20-25 মতো। এখন উঠে পড়েছি বেশ কিছুক্ষণ আগে। আমরা এখন যাব হচ্ছে এই আমাদের যে হোটেল হোয়াইট নেস্ট তার ছাদে। কাল রাতেও আমি ছাদে গেছিলাম। এই ছাদটা পুরো আমাদের হোটেল সানরাইজ, মানে সান্দাকফু হোটেল সানরাইজের মতো পুরো বাঁধানো বড় ছাদ, এবং ঠিক ডান দিকে কর্নার করে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ ভিজিবল। কাল রাতে অসাধারণ পূর্ণিমার চাঁদের সাথে, পূর্ণিমা পরশু ছিল কিন্তু কালো ফুল মুন ছিল প্রায়, সেই চাঁদ পুরো পরিষ্কার ঝকঝকে আকাশে উঠেছে এবং তার আলোয় কিন্নর কৈলাস রেঞ্জের অসাধারণ রূপ দেখে এসেছিলাম রাত্রি পর্যন্ত। তারপর আর যাইনি। এখনও অন্ধকার আছে, এখনও চাঁদের আলো আছে এবং কিন্নর কৈলাস রেঞ্জ এখনও ভিজিবল। আর সেই সন্ধিক্ষণ এখন আসতে চলেছে যখন সূর্যোদয় হবে কিন্নর কৈলাসের পেছন দিক থেকে। তো সেই সূর্যোদয় দেখার জন্য এখন আমরা সবাই একত্রিত হয়ে যাব ছাদে। চলুন যাওয়া যাক। কিন্নর কৈলাস ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের একটি পর্বতশ্রেণী। কিন্নর কৈলাসের উচ্চতা 6050 মিটার। এই পর্বতটি হিন্দু এবং বৌদ্ধ উভয় কিন্নরবাসীদের দ্বারাই পবিত্র হিসেবে গণ্য করা হয়। পঞ্চ কৈলাসের মধ্যে অন্যতম একটি হল এই কিন্নর কৈলাস। এই কিন্নর কৈলাসের ওপর 79 ফুটের একটি পাথর বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে। এটিকে প্রাকৃতিক শিবলিঙ্গ হিসেবে গণ্য করা হয়। আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা রয়েছি। দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমার, এই নিয়ে দ্বিতীয়বার। সবাই এখন চলে গেছে, আমি আর সৌভিক শুধু রয়েছি, কারণ পুরোপুরি সূর্যটা এখনও ওপরে ওঠেনি। শুধু সূর্যের যে আলোটা সেগুলো পিকগুলোতে এসে পড়েছে, আর মানে সান রেটা বেরোচ্ছে পাহাড়ের ফাঁক দিয়ে। অপূর্ব একটা সকাল, এবং আপনারাও সেই অপূর্ব সূর্যোদয়, অপূর্ব সকালের অনুভূতি নিচ্ছেন এই 6 ইঞ্চি স্ক্রিনে। আর ন্যাচারাল শিবলিঙ্গ দেখা যাচ্ছে এখান থেকে। এক অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকার পর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি নাকোর উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রথমেই দেখে নিয়েছিলাম সুইসাইড পয়েন্ট, তারপর রোগী ভিলেজ, তারপর পৌঁছাই নাকো। এখন সময় হচ্ছে 9:15। আমরা হোটেল থেকে জাস্ট চেক আউট করে বেরিয়ে 5-7 মিনিট মতো এসেই সুইসাইড পয়েন্টে নামলাম। এর আগের বার যখন এসেছিলাম এটা দেখা হয়নি, আমার মিস হয়ে গেছিলো। বাট আজকে ফাইনালি এখানে অ্যাকচুয়ালি পয়েন্ট ওটা ওইখানে মার্ক করা রয়েছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। আর যে ছবিগুলো দেখেন, ফেমাস ছবিগুলো, সেগুলো ওইখান থেকে নেওয়া হয়, এইটা পুরোটা বোঝানোর জন্য। আমি দেখাচ্ছি, চলুন। দুর্দান্ত লোকেশন। এগিয়ে যাচ্ছি এখন, ওই পয়েন্টটা থেকে এইটাকে দেখাবো, তবে বোঝা যাবে যে স্লোপটা যে প্রায় অলমোস্ট 90 ডিগ্রি সেইটা। ভিউটা পিছনে একবার দেখুন শুধু। এখনও তো ওই দিকের পাহাড়গুলোতে অল্প অল্প বরফ পড়েছে, আর অসাধারণ নীল আকাশ। তার মধ্যে আমরা সুইসাইড পয়েন্টে এসে দাঁড়ালাম। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে দূরে, ওইখান থেকে এই জায়গাটা দেখালে বুঝতে পারবেন। এবং যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো থাকে সুইসাইড পয়েন্টে, সেটা ওই পয়েন্ট থেকেই তোলা হয়। এইবার দেখুন, চিনতে পারছেন লোকেশনটা? এইটা হচ্ছে পয়েন্টটা যেখানটা রেলিং করা রয়েছে, আর এরকম স্টিফ পুরো নেমে গেছে। ওই দূরে আমার আঙুলের ওই সোজাসুজি দেখা যাচ্ছে, ওখান দিয়ে বইছে সতলেজ, শতদ্রু। স্লোপ অলমোস্ট 90 ডিগ্রি এটার। এইটা দেখুন, এইটা অলমোস্ট 90 ডিগ্রি স্লোপে নেমে গেছে। অসাধারণ। চলুন আরেকটু এগিয়ে গিয়ে ভালোভাবে দেখাতে পারবো। আমাদের সুইসাইড পয়েন্ট দেখা শেষ হলো। মানে কি সব স্ট্রাকচার আছে আমাদের পৃথিবীতে, হ্যাঁ। আর হিমালয় অলওয়েজ অবাক করে। আমাদের গাড়ির কাছে চলে এসেছি আমরা, এবার গাড়িতে উঠবো, রওনা দেব নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখান থেকে দেখাচ্ছি, দেখুন, এখান থেকে আরো বেটার বুঝতে পারবেন।
সানসাইড পয়েন্ট দেখে এসে আমরা রোগী ভিলেজের সামনে নামলাম। কিছুটা এসে জাস্ট 3-4 মিনিট ড্রাইভ এসেই আবার রোগী ভিলেজে নামলাম আমরা। এখানে বিষয়টা হচ্ছে, এখানে যদি একা বা 2-3 জন মানুষ আসেন বেড়াতে, তাহলে কারুর বাড়িতে ঢুকে তাদের জীবনযাত্রা, তাদের রান্নাবান্নার পদ্ধতি, তারা কিভাবে গম পেশাই করছেন বা জল আসছে কি করে, তাদের বাসনপত্র ইত্যাদি বা তাদের কালচার সম্পর্কে আপনি জানতে পারবেন। সেটা এখানে হয়, কিন্তু যেহেতু এটা একটা বড় গ্রুপ রয়েছে আমাদের, সেটা পসিবল হচ্ছে না। কিন্তু এখানে একটি মন্দির আছে, সেটা দর্শন করুন। এই যে মন্দিরের সামনে এসে আমরা পৌঁছলাম, আর পিছনের লোকেশনটা। রোগী ভিলেজে অনেকগুলি মন্দির আপনারা দেখতে পাবেন। তার মধ্যে বিখ্যাত হলো একটি 500 বছরের পুরনো শিব মন্দির, কালী মাতার মন্দির এবং এই নারায়ণ মন্দির। আমরা সেদিন ঘুরে দেখেছিলাম রোগী ভিলেজের এই নারায়ণ মন্দির। অসাধারণ কাঠের কাজ দিয়ে সাজানো এই মন্দির দেখে আপনার মন ভরে যাবেই। দুর্দান্ত মন্দির, আর লোকেশনের জন্য আরো বেশি সুন্দর হয়ে গেছে। মন্দিরের কারুকাজগুলো দেখাচ্ছি। এই হচ্ছে এই মন্দিরের কিছুটা লোকেশন এবং সৌন্দর্য। দুর্দান্ত লাগলো। অনেকে নামেননি, বন্ধ আছে, প্লাস অনেকটা খাড়াই নেমে এসে আবার উঠতে হবে। আর এই লাস্টের দিকে সিঁড়িটাও খুব খাড়াই, অনেক বয়স্ক মানুষরা ফিরে গেছেন। আমরা নামলাম, বন্ধ থাকুক, কিন্তু যা দেখলাম মনে থাকবে। আপনারা জানাবেন কেমন। বাজে 11:15। আমরা এই চিনি গ্রামের এখানে এসে নামলাম। এই গ্রামটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। চিনি গ্রাম, ভিউ দেখুন। কোন দিক দিয়ে গেছে, কি লোকেশনে, কি রকম সুন্দর গ্রাম দেখুন। এরকম লোকেশনে এসে থাকতে হয়। আর এই জায়গায় আমরা ন্যাচারাল শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে খুব ছোট্ট করে। কালপার একটি অসাধারণ সাজানো গোছানো এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া গ্রাম হলো এই চিনি গ্রাম। এই চিনি গ্রামে আমরা সেদিন দেখে নিয়েছিলাম কোঠি চণ্ডিকা দেবীর মন্দির। কাঠের এবং পাথরের অদ্ভুত মেলবন্ধনের সৃষ্টি এই মন্দির দেখলে আপনাদের মন ভরবেই। লোকেশনে স্কুল, এইরকম জায়গায় প্রাথমিক বিদ্যালয়। এরা এই লোকেশনের মাঝখানে বসে পড়াশোনা করছে, এর থেকে বেটার আর কি হতে পারে। যাই হোক, আমরা এখন ফোর্টের ভেতরটা ঢুকছি, দেখুন। আমরা যে সময়তে পৌঁছেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু মন্দির চত্বর থেকেই দু চোখ ভরে উপভোগ করেছিলাম এই গ্রামের অপার্থিব সৌন্দর্যকে। আমাদের চিনি গ্রাম ঘোরা মোটামুটি শেষ হলো। টুক করে কিছু জিনিস দেখে নিলাম, যেমন একটা প্রাথমিক বিদ্যালয়,
মা চণ্ডিকার একটা ফোর্ট রয়েছে, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আবার গাড়িতে গিয়ে বসবো, দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে যাত্রা করব। পাহাড়ে যাত্রা করা সবসময় আনপ্রেডিক্টেবল। রাস্তার মাঝখানে কখন কোথায় কী বিপদের সম্মুখীন হবেন তা তার আগের মুহূর্তেও জানতে পারবেন না। যেমন সেদিনকে চিনি গ্রাম দেখে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎই রাস্তার মাঝখানে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেই কারণেই আমি বলি, ডিউরিং ট্রাভেল অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তখনও পর্যন্ত আমরা জানি না যে কিছুটা যাওয়ার পরেই গাড়ির টায়ার পাংচার হয়ে যাবে। তাই মন প্রাণ খুলে উপভোগ করছিলাম অদ্ভুত সুন্দর এই ল্যান্ডস্কেপের পরিবর্তনকে, দেখছিলাম এই অদ্ভুত সুন্দর সৌন্দর্যকে। নাকো যাওয়ার পথে এইখানে 1 নম্বর যে গাড়িটা, এই গাড়িটা, এটা টায়ারটা হঠাৎ পাংচার হয়ে গেছে বলে আমরা দাঁড়িয়েছি। রোদ প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড রোদ। এখনও সূর্য পাহাড়ের ঢালে যেতে অনেক দেরি আছে। প্রচণ্ড গরম লাগছে আর মাথা একদম জ্বলে যাচ্ছে রোদে। তো আপাতত ঠিক হয়ে যাবে, 10-15 মিনিট হয়তো লাগবে। ঠিক হলে আবার আমরা রওনা দেবো। ঠিক করা হচ্ছে এখানে। আমাদের এখানে টায়ার সারানো হয়ে গেছে, আবার আমরা রওনা দেব নাকো লেকের উদ্দেশ্যে। মাথা জন্মিয়ে গেল এত রোদ। চলুন এগোনো যাক। তবে বেশি সময় নষ্ট হয়নি। ড্রাইভার দাদাদের কঠোর পরিশ্রমে খুব তাড়াতাড়ি টায়ার ঠিক হয়ে যাওয়ায় আবার আমরা রওনা দিই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, চলুন যাওয়া যাক। খাপ, এখানে দুটো নদীর সঙ্গম হয়েছে, সতলেজ রিভার আর আর আমি আমাদের গ্রুপের একজন মেম্বার, মানে যিনি এই ট্যুরটা কন্ডাক্ট করাচ্ছেন, তার থেকে জানতে পারলাম যে এই স্পিতি নদী নাকি লোকালরা, মানে স্থানীয়রা মনে করেন যে এই নদী নাকি এখনও কুমারী, এবং সেই জন্য নদীর কাছে যেতে আমাদের বারণ করলেন। যে যেহেতু কুমারী নদী, তাই বিশেষ করে ছেলেদেরকে মানে ভাসিয়ে নিয়ে যাওয়ার বা টেনে নেওয়ার একটা চান্স দেখা যায়, বা ঘটেওছে হয়তো এরকম ঘটনা। এবার এটা লোকের বিশ্বাস, সম্পূর্ণরূপে এটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাই হয়, কারণ যে স্রোতে নদী বইছে সেটা তো যখন তখন দুর্ঘটনা হতে পারে যদি বেশি কাছে যাওয়া হয়। সামনে থেকে দেখাচ্ছি, চলুন। স্পিতি নদী এবং সুতলেজ নদীর সঙ্গমস্থল হচ্ছে এই খাপ। এই খাপকে সিমলার সাথে যুক্ত করে ন্যাশনাল হাইওয়ে 5। বিখ্যাত মনাস্ট্রি তাশিগ্যাং গুম্ফা এই খাপ অঞ্চলের আশেপাশেই অবস্থিত। স্পিতি ভ্যালি এবং লাহুল ভ্যালি এই খাবের সাথে যুক্ত হয়েছে ন্যাশনাল হাইওয়ে 505-এর দ্বারা। সাথে চলবে স্পিতি নদী, আর আমরা ওনাতে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। দুর্দান্ত লোকেশন, শুধু গরম একটু আছে, কিন্তু গাড়ি থেকে নেমে একটু আরাম লাগছে কারণ হাওয়া দিচ্ছে। চলুন লাঞ্চটা করে নেওয়া যায়, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি আছে যাওয়ার জন্য। লাঞ্চে সেদিন ট্রাই করেছিলাম হিমাচলের বিখ্যাত স্থানীয় খাবার সিদ্ধু। নতুন ডিশ ট্রাই করব, সিদ্ধু, দেখা যাক কেমন খেতে হয়। আমি ব্রিজটার ওপর এলাম, একটুখানি হেঁটে দেখি। গরমটা কমে গেছে কারণ রোদ পুরো চলে গেছে, শুধু ওই ঢালে রোদ রয়েছে এখন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তলা দিয়ে সুতলেজ আর স্পিতি নদীর মিলিত প্রবাহ, দুদিক থেকে দুটো, প্লাস আবার আরেকটা সঙ্গমে মিলে আবার এগিয়েছে। একদম সাংঘাতিক আওয়াজ। ব্রিজ থেকে দেখাচ্ছি, দেখুন। খাপ থেকে আরও কিছুটা এগিয়ে মানাগ্রাম পেরিয়ে যত এগিয়ে যাচ্ছিলাম তত ল্যান্ডস্কেপের পরিবর্তন চোখে পড়ছিল, এবং বুঝে গেছিলাম যে আমরা চলে এসেছি স্পিতি ভ্যালির ভেতর। সবুজে মোড়া পাহাড় চোখে পড়া বন্ধ হয়ে গেছিল, এবং দেখে মনে হচ্ছিল স্পিতি ভ্যালি কোথায়। আমরা তো এগিয়ে চলেছি লাদাখের রাস্তা ধরে।
হ্যাঁ, স্পিতি ভ্যালি এবং লাদাখের ল্যান্ডস্কেপ সম্পূর্ণরূপে একই রকম। এই চলার পথে সবুজ গাছপালা আপনাদের নজরে পড়বে না, এবং এই উচ্চতার জন্য এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, তাই এখানে শ্বাসকষ্টের সমস্যা হতেই পারে। এই শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই মাত্র উপায়, কিছুক্ষণ অন্তর অন্তর অল্প অল্প করে জল খেতে হবে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। চলুন, পৌঁছে গেছি নাকো মনাস্ট্রিতে। 5:15 আমরা এসে নাকো মনাস্ট্রির সামনে দাঁড়ালাম। আসার পথের রাস্তা দেখলেন, এবার এখানকার মনাস্ট্রিটা দেখ। প্রবেশ পথ, এটা নতুন মনাস্ট্রি, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তৈরি হচ্ছে। আর ওল্ড মনাস্ট্রিটা সামনে গিয়ে রয়েছে। এখান থেকে আমরা উপরে উঠে এলাম। ওল্ড মনাস্ট্রি হচ্ছে এই রাস্তাটা দিয়ে। এই হচ্ছে পুরনো মনাস্ট্রি, মাটি দিয়ে বানানো। দেখলেই বুঝতে পারবে। এরকম দুর্দান্ত লোকেশনে এত সুন্দর একটা মনাস্ট্রি, নতুনটা তো ঠিক আছে, কিন্তু পুরোনোটার মধ্যে একটা ব্যাপার আছে। ভেতরে ঢুকবো, কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। দেখছি। ভেতরটা দুর্দান্ত লাগলো। আমি দরজার বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করলাম, কারণ ভেতরে কোনো কিছুতে টাচ করা এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়। দরজার বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি তার মধ্যেও কিছুটা দেখতে পেয়েছেন। দুর্দান্ত লাগলো ভেতরটা, এটা সেই রোমাঞ্চকর ব্যাপার। বিভিন্ন দেবতাদের মূর্তি বানানো রয়েছে দেওয়াল জুড়ে, আর খুব উঁচু। তো ভেতরটা অসাধারণ, নাকো এলে এটা মাস্ট ভিজিট। আর আমার সামনে রয়েছে প্রেয়ার হল, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই মনাস্ট্রির প্রেয়ার হল। এখানে শ্রী গৌতম বুদ্ধের ছবি, মূর্তি দেওয়া রয়েছে, খুব সুন্দর। লোকেশনও যেমন সুন্দর, তেমনি মাটি দিয়ে তৈরি করা মনাস্ট্রি আপনার মন কাড়বে। অসাধারণ, মাস্ট ভিজিট। আরেকবার দেখাচ্ছি বাইরে থেকে। এই নাকো মনাস্ট্রিতে আপনারা 5টি ধ্যানী বুদ্ধের মূর্তি দেখতে পাবেন। এছাড়াও এই মনাস্ট্রিতে স্থানীয় দেবতা পুরগ্যালের একটি মূর্তি রয়েছে, যাকে পাহাড়ের আত্মা বলা হয়। থেকে 15 মিনিটের মধ্যে আমাদের নাকো মনাস্ট্রি দেখা শেষ হলো, কারণ নতুনটা বন্ধ, এই পুরোনোটাই খোলা, এবং সেটাই দেখলাম। আমার মনে হয় সেটা বেশি ভালো হলো। তো পরে আবার কখনো এলে তখন নতুন মনাস্ট্রির ভেতরে ঢুকে ভিজিট করব। আর এটা আরেকবার বলছি, নাকো যদি আসেন তাহলে মাস্ট ভিজিট। আমরা হয়তো এখন হোটেলে ঢোকার পথে নাকো লেক দেখে তারপর হোটেলে চেক ইন করবো। চলুন যাওয়া যাক, গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে। কলকাতা বোম্বাই। নাকোতে আমাদের হোটেল, নাকো রিজেন্সি। আমরা আমাদের লাগেজ, মানে হ্যান্ড লাগেজ যেগুলো আছে সেগুলো এখানে ড্রপ করে দিয়ে যাচ্ছি, আর আমাদের বড় লাগেজ এই ড্রাইভার দাদারা সব নামিয়ে দিচ্ছে। এখানে মানে হোটেলে ঢুকিয়ে দেওয়া হবে। আর আমরা এই রাস্তা দিয়ে নাকো লেকটা আগে দেখে আসবো। নাকো লেক দেখে দেন আমরা হোটেলে চেক ইন করবো। আর নাকো লেকে কিন্তু প্রচণ্ড হাওয়া চলে, তো জ্যাকেট নিয়ে যাওয়া বা উইন্ড চিটার টাইপের জিনিস নিয়ে যাওয়া রেকমেন্ডেড। আমার সব কিছুই মেন লাগেজের মধ্যে পড়া, আর সেটা এখন সবে আনলোডিং হচ্ছে।
তাই আমার পক্ষে এখন জ্যাকেট বের করা পসিবল হচ্ছে না। এর ভেতর আমার কটসুল পরা আছে, ইনার পরা আছে। দেখা যাক, এখনও রোদ আছে, আশা করছি অসুবিধা হবে না। তো ঝটপট লেকটা দেখে আসি, দেন চেক ইন করব। এমনি হোটেল দুর্দান্ত, আর হোটেলের সামনের লোকেশন এই হোটেল, আর লোকেশন এই এখানে পুরোটা দেখা যাচ্ছে না, পুরো বরফ ঢাকা রেঞ্জটা এখানে রয়েছে। দেখা যাক কোন ফ্লোরে পরে কীরকম ভিউ পাই, দেখাবো সেটা। চলুন আগে নাকো লেকটা দেখে আসি। নাকো লেক ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কিন্নুর জেলার পুহ মহকুমার একটি হ্রদ। যাওয়ার পথে ছোটখাটো দোকান রয়েছে। এখানে কিন্তু মানে থাকার অপশান কমের দিকেই, বাট যে হোটেল বা হোমস্টেগুলো দেখছি সেগুলো কিন্তু বেশ ভালো, মানে দেখতে বেশ সুন্দর। আর আগে এইসব অঞ্চলে এতটা বেশি লোকজন আসতো না, বা এত বেশি থাকার অপশানও ছিল না। কিন্তু যেহেতু স্পিতি হঠাৎ করে খুব পপুলার হয়েছে, সেটা যে কোনো কারণেই বলুন, অফবিট জায়গা বলুন বা নতুনকে জানার মানুষের ইচ্ছে বলুন, এখন স্পিতি ভ্যালি ফেমাস এবং এখানে মানুষজন আসছেন। তাই এই সমস্ত অফবিট জায়গাতে থাকার অপশনও বাড়ছে। যাওয়ার রাস্তাটা খুব বেশি চড়াই ফড়াই কিছু নেই, তাই অনায়াসেই আসতে পারেন। আর ডিস্টেন্সটা আমি পৌঁছানোর পর বলে দিচ্ছি, তবে ওই 500-600 মিটার মতো হবে, 1/2 কিলোমিটার মতো রাস্তা হবে। এবার পাহাড়ে একটু বেশি মনে হয় তো, কিন্তু রাস্তা বেশি নয় বা খুব বেশি চড়াই নেই। আর এখানে পুরো ফুল চাষ হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। আর তার সাথে পিছনে এরকম দৃশ্য, আর সূর্য এখন অস্তের পথে। এইখানে দেখুন টেন্ট রয়েছে, টেন্টে থাকার ব্যবস্থা, আর এইরকম লোকেশনে অপূর্ব। প্রায় কাছাকাছি চলে এসেছি লেকের, চলুন। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে এরকম সিঁড়ি করা রয়েছে, তারপরে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ওই যে নাকো লেক দেখা যাচ্ছে, মানে বোটিংও করা যায়, বোট রয়েছে। চলুন সামনে থেকে দেখাচ্ছি। এইখানের লোকেশনটা দেখুন, দুর্দান্ত লোকেশন। আর যে টেন্টটা ওপর থেকে দেখালাম, এই যে টেন্ট, আর এই যে লেক দেখা যাচ্ছে। চলুন। এই হচ্ছে আমার পিছনে নাকো লেক, দুর্ধর্ষ লাগছে। শুধু সূর্যটা এখন এই দিকেই রয়েছে বলে একদম আলোটা মুখে পড়ছে, তাই পুরোটা তাকানো যাচ্ছে না, এত তেজ রয়েছে সূর্য। তবুও দেখানোর চেষ্টা করছে। আর ওপাশে পাহাড়ের রিফ্লেকশনটা এখানে পড়ছে, অপূর্ব। আর এইরকম একটা জায়গার মধ্যে, এই মানে জায়গার মধ্যে দিয়ে এসেই লেকটা জাস্ট অসাধারণ। দেখুন, লেকটির দৈর্ঘ্য 500 মিটার এবং প্রস্থ 200 মিটার এবং হ্রদটির গভীরতা 60 মিটার বলে অনুমান করা হয়। লেকটির থেকে কয়েক মাইল দূরে তাসিগাং নামে একটি গ্রাম রয়েছে, যার চারপাশে বেশ কয়েকটি গুহা আছে। আর এখানে এরকম বোটিংও করা যায়, তবে লোকজন দেখছি না। দেখছি বোটিংয়ের চার্জ যদি জানতে পারি আমি জানিয়ে দিই। বিশ্বাস করা হয় গুরু পদ্ম সম্ভব এই গুহাগুলিতে ধ্যান করেছিলেন এবং অনুসারীদের বক্তৃতা দিয়েছিলেন। কাছেই এরই জলপ্রপাত রয়েছে, যেখানে দুধের নদীর মতো বরফের জল পড়ে।
কিংবদন্তি বলে যে এটি পরীদের একটি স্বর্গীয় রাজ্য। লেক দেখা শেষ। লেকটা দেখে আমরা এখান দিয়ে আসছিলাম, ফিরছিলাম। তা আন্ডার কনস্ট্রাকশন হোটেল বোধহয়, তার ছাদে এসে সামনে পুরো সুন্দর ভিউটা পাচ্ছি উইথ লেক। দেখাচ্ছি দেখুন, এই যে নাকো লেক, আমরা নিচে ছিলাম, ওই জায়গায় ছিলাম। আর এই হচ্ছে পুরো বরফ ঢাকা পাহাড়ের শ্রেণী। রুম অ্যালট হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি। 311 নম্বর রুম পড়েছে, 3rd ফ্লোরে। তো প্রথমে এসে রুম তো দেখেছি, রুমের দিক থেকে ওই পাশের ভিউটা রয়েছে, কিন্তু আসল যে ভিউটা মানে যেদিকে ম্যাক্সিমাম বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটাই ব্যালকনি থেকে। তাই প্রথমে এসেই আগেই ব্যালকনিতে চলে এসেছি। এই ব্যালকনিটা এরকম দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে এরকম বসার জায়গা রয়েছে, এখানে সেন্টার টেবিল দেওয়া রয়েছে, একটা এরকম চেয়ার দেওয়া রয়েছে, আর সামনের ভিউটা দেখাচ্ছি দেখুন। হচ্ছে বসার জায়গা, এখানেও এনে বসতে পারেন চেয়ার, আর এই হচ্ছে ভিউ, দুর্দান্ত। আর আমরা ওই সাইডের এক্সটেন্ডেড পার্টের ভিউটা পাচ্ছি আমাদের রুম থেকে। চলুন রুমটা দেখি। এই হচ্ছে আমাদের রুম 311। এই ঢুকে এরকম একটা ডাবল বেড, টাওয়েল দেওয়া আছে, সোপ দেওয়া আছে, সুইচ বোর্ড আছে মানে মাথার ঠিক উপরে। এখানে একটা সাইড টেবিল, এদিকে একটা ছোট্ট সোফা, এদিকে একটা সাইড টেবিল, এদিকে একটা দুটো সুন্দর চেয়ার আর একটা সুন্দর টেবিল, আর একটা বিশাল বড় জানলা। এই আর এখানেও একটা লাগোয়া ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এখানেও চেয়ার দেওয়া রয়েছে, আর এই দিককার ভিউ হচ্ছে এরকম। দুর্দান্ত ব্যবস্থা, দেখে বুঝতে পারছেন বেশ ভালো হাওয়া দিচ্ছে এখন, কারণ সূর্য অস্ত চলে গেছে আর ঠান্ডা হাওয়াটা আসছে। পুরো নাকো লেক দেখতে দেখতেই হাওয়া বাড়ছিল। তো এখন রুমে ফ্রেশ হব, নিয়ে একটু আশপাশটা এই রাস্তাটা একটু ঘুরবো, একটু দেখবো, কারণ আজকে অনেকটা তাড়াতাড়ি ঢুকে গেছি। অন্যান্য দিন তো 7:30 8টা বেজে যাচ্ছিল, আজকে অনেকটা তাড়াতাড়ি ঢুকে গেছে, এখন 6:30টাও বাজেনি। এখনও আলো থাকবে বেশ কিছুক্ষণ, আলো না থাকলেও আমি সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো, ও বেরোবে। তো আপাতত এই ফ্রেশ হয়নি, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে আপনাদের সাথে। স্টে টিউন, এরকম রোমাঞ্চকর ভিডিও আসতে থাকবে। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দুটো আলো দেওয়া হয়েছে, এই দুটো জ্বালিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বড় বেসিন, মিররের ওপর আলো, এখানে একটা রড দেওয়া রয়েছে টাওয়েল রাখার জন্য, এখানে গিজারের ব্যবস্থা আছে, এই যে গিজার, শাওয়ার, আর বাথরুম দিয়েও ভিউ সুন্দর। এদিকেও র্যাক করা রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর ডাস্টবিন দেওয়া রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা। দেখা হচ্ছে একটু এই হোটেল থেকে বেরিয়ে এই বেকারি শপটা একটু এসছি। আমরা যখন নাকো লেক দেখে ফিরছিলাম তখন এখান থেকে এত ভালো স্মেল আসছিল যে হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। এখানে একটা পিৎজা অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন খেতে হয়। এখন ডিনার করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি আছে, 7:30টাও বাজেনি, 7:15 বাজে এখন। 120 রুপিস পড়ছে, আর এখানে কুকিজও পাওয়া যায়। পিৎজাটা ভালো লাগলে আজকে বা কালকে ভোরবেলা একটা কুকিজ নিয়ে যাব বাড়ির জন্য। তো আপনারা যদি এই জায়গায় এসে থাকেন তাহলে আমি খেয়ে রিভিউ দিয়ে দেবো কেমন লাগলো, এখানে এসে একবার ট্রাই করতে পারেন। এই আমাদের হোটেলের রাস্তা, এসে নাকো লেক যাওয়ার পথেই এইটা পড়বে। ফাইনালি পিৎজা এসে গেছে, আর লোভ সামলাতে না পেরে হাফ শেষও হয়ে গেছে ভিডিও করার আগে। কেমন খেতে? টাটকা ব্রেড, ভীষণ নরম তুলতুলে ব্রেডটা। তলার যে ব্রেডটার উপর আর কি বানানো হয়, ওখানে তো শক্ত থাকে, ও বলছে শক্ত নয় তো এটা। আমি বললাম ওখানে নিশ্চয়ই বাসি দেয়, এটা তো টাটকা। এই দেখুন এখানে ওনাদের রাখা রয়েছে বেকারি শপ, টাটকা জিনিস। এখানে কুকিজ রয়েছে, বান রয়েছে। এই কুকিজের প্যাকেটটা 100 টাকা, এটা 120 টাকা প্যাকেট। আমার সুযোগ থাকলে আমি কালকে সকালবেলা 1 প্যাকেট কুকিজ নিয়ে যাব বাড়ির জন্য। তো পিৎজাকে 5-এ কত রেটিং দেবে? 5। দুর্দান্ত খেতে, সত্যি ভালো খেতে। যদি এদিকে আসেন, এই চত্বরে থাকেন, তাহলে এই দোকানে একবার ট্রাই করবেন। এনাদের আরেকটা মেন দোকান আছে, উনি বললেন মালিং নালার ওদিকে,
আমরা কাল সেখান দিয়ে যাব, যদি বুঝতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো। এলাম সাগর বেকারি, এখানে নাম দেওয়া রয়েছে। এই হচ্ছে নাকো রিজেন্সি, আমরা যে হোটেলে আছি, নাকোর আমাদের হোটেল, আর এই হচ্ছে সাগর বেকারি।